21 ডে 3 লেখা আছে শুরুতেই 21 ডে 3 এই সুমন বল যে ফেসবুকে লিংক দিছ ফেসবুক আইডিতে লিংক দিছি আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। একটু প্রবলেম হচ্ছে, এখনই ঠিক হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো আজকে এই যে 21 দিন ব্যাপী বিশাল জলসার ফিজিক্স ম্যাথের জলসার তৃতীয় ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো বলে আজকে ক্লাসে আসতে পারছো। তো আজকের ক্লাসের টপিকটা কিন্তু আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা আজকে একদম এই যে সম্ভাবনা যে টপিকটা আমাদের মাঝে মাঝে বলতে চাই যে এটা সম্ভব না, আজকে আমরা ইনশাআল্লাহ এই সম্ভাবনার প্রত্যেকটা অঙ্ককে খুবই সহজে আমরা করা শিখবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা করার পর তোমার সম্ভাবনা নিয়ে আগে যে একটা প্যানিক লাগতো বা একটা ভয় লাগতো, সেই ভয়টা আজকের ক্লাসের পর থাকবে না। তো সুতরাং দেরি না করে তোমাকে যে কাজটা করতে হবে, তোমার যে সকল বন্ধু বান্ধব আছে যারা এখনো ল্যাপের তলে খাটের মধ্যে শুয়ে ঘুমাইতেছে, তাদেরকে বলতে হবে যে না, ঘুমানো যাবে না, রোকন ভাইয়া ইসলামী ফিজিক্সের জলসার ডাক দিছে, অতএব আমাদের সবাইকে মিলে এই জায়গায় দলে দলে যোগদান করতে হবে আজকের ক্লাসে। এবং এই যে ফিজিক্স ম্যাথ প্রত্যেকটা টপিক অনেক সহজভাবে শিখতে হবে। তাই তোমরা প্রত্যেককে তোমাদের বন্ধুদের বেশি করে মেনশন করো এবং সবাই ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্টে লেখো ডান। তো প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো ডান, তাহলে তো আমরা সবাই মিলে তাহলে একসাথে মজা করে ক্লাসটা করতে পারবো। আর আমাদের এই 21 দিনের জলসার একটা স্পেশাল নিয়ম আছে, তোমরা সবাই জানো যে আমাকে কি করতে হয়। প্রথমে আমি যে ক্লাসটা করব, যেমন আজকের ক্লাসের উপর কিন্তু একটা স্পেশাল শীট দেওয়া আছে, তোমরা সবাই শীটটা ডাউনলোড করে নিছো কিনা এটা আমাকে একটু জানাও, সবার কাছে শীটটা আছে কিনা।
তো শীটটা ডাউনলোড করে নিতে হবে। প্রথমেই শীট ডাউনলোড করে খাতায় লিখতে হবে অথবা তোমার শীটটা প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপটা হচ্ছে ঠিক রাত 11টায় জয়েন করতে হবে এই বিশাল ইসলামী জলসা, বিশাল ফিজিক্সের জলসায়। সেখানে তুমি ক্লাস করবে, মজা করে ক্লাস করবে। এরপর তোমাকে যে কাজটা করতে হবে, এই ক্লাসের নোট তোমাকে গ্রুপে সাবমিট করতে হবে। আর 4 নম্বর স্টেপ, আগামীকাল রাত 10টায় তোমাকে এই টপিকের উপরে একটা পরীক্ষা দিতে হবে। এভাবে আমরা টানা 21 দিন তোমাদেরকে ফ্রি সেবা দিয়ে যাব। হ্যাঁ, একদম চেষ্টা করব তোমাদের মন থেকে এই ফিজিক্সের ভয়টা দূর করে দেওয়ার জন্য। সুতরাং তোমরা তোমাদের বন্ধুদের বেশি বেশি করে মেনশন করতে থাকো আর সবাই ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করে কমেন্টে লেখো ডান। সবাই প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো ডান। আমি দেখতেছি যে হচ্ছে আজকের উপস্থিতি কম, এরকম হলে কিন্তু হবে না। সবাই একটু বন্ধুদের বেশি বেশি করে মেনশন করতে থাকো। হ্যাঁ, যদি লক্ষ্য থাকে অটুট, খেলা হবে। আজকের টপিক এটা হচ্ছে সম্ভাবনা। আর যে জিনিসটাই আমাদেরকে মাঝে মাঝেই বলতে চায় যে তোর দ্বারা সম্ভব না, কিন্তু আজকে আমরা দেখবো যে এই সম্ভাবনা কখনোই আর বলতে পারবে না যে সম্ভব না। তো এই সম্ভাবনা আমরা বের করব। বলো তো দেখি, এই পুরো সম্ভাবনার টপিকটা আজকে আমরা পড়বো। কয়টা সূত্র শিখতে চাও সম্ভাবনায়? আমি সম্ভাবনায় তোমাকে কয়টা সূত্র শিখবো? 10টা, 20টা, 50টা? কে কয়টা সূত্র শিখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আপনি সম্ভাবনা শিখাই দেন, অ্যাটলিস্ট আমাদের 20টা সূত্র শিখায়েন। কেউ বলো যে অ্যাটলিস্ট আমাকে 50টা সূত্র শিখায়েন। কে কয়টা সূত্র শিখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাও। এই যে সম্ভাবনা, তো আমরা আজকে চেষ্টা করব যে সম্ভাবনার সূত্র 20টা না, 50টা না, 100টা না, 200টা না, আমরা চেষ্টা করব যে জাস্ট একটা লজিক ব্যবহার করে, এই একটা লজিক ব্যবহার করে সম্ভাবনার সবগুলো অঙ্ক করা যায় কিনা। আজকে আমরা সম্ভাবনা করব লজিকে ম্যাজিকে সম্ভাবনা। একটা ম্যাজিক্যাল কনসেপ্ট শিখবো, যে ম্যাজিক্যাল কনসেপ্টটা ব্যবহার করে আমরা সম্ভাবনার প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ মার কাট উপায়ে সমাধান করব। তো সবাই সেই ম্যাজিক্যাল কনসেপ্টটা শেখার জন্য তোমরা প্রত্যেককে রেডি কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আজকে ইনশাআল্লাহ খেলা হবে, আগুন জ্বলবে ইনশাআল্লাহ। তো এই জায়গায় এখন তোমরা হয়তো বলবা যে ভাই সেই নিয়মটা কি? কোন সেই নিয়ম যে একটা নিয়ম বা একটা লাইন ব্যবহার করলে আমরা সম্ভাবনার যে কোনো অঙ্ক মার কাট উপায়ে সলভ করতে পারবো? হ্যাঁ, আজকের ক্লাসে আমি সেই নিয়মটা দেখাবো, যে নিয়মটা বা যে কথাটা তুমি শুধুমাত্র বারবার যদি মাথায় ঘুরাও তাহলে সম্ভাবনার যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ তুমি সমাধান করতে পারবে। আর মজার ব্যাপার, সেই সমাধানটা হবে তোমার জাস্ট একটা লাইন ব্যবহার করে। একটা লাইন ব্যবহার করেই তুমি সম্ভাবনার যে কোনো অঙ্ক করতে পারবে। আরো বেশি মজার যেটা জিনিস, সেটা হচ্ছে আজকে আমরা বুয়েটে আসা অসংখ্য প্রবলেম সলভ করব, ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রবলেম সলভ করব, বোর্ডে আসা প্রবলেম সলভ করব, এবং প্রত্যেকটা প্রবলেম ওই একটা লজিক দিয়েই করব এবং একটা লাইনেই করব। এবং আমি তোমাকে শিখাই দেবো সেই এক লাইনকে তুমি কিভাবে বাড়ায়া লিখবা। তার মানে নিয়মটা তোমার এমসিকিউ, রিটেন সকল জায়গায় অ্যাপ্লাই করা যাবে। তো সবাই কি রেডি? আমরা কি ক্লাস শুরু করতে পারি? কিন্তু তো সবাই রেডি কিনা এবং সবাই শীট ডাউনলোড করে নিচ্ছ কিনা? এই যে বিশাল মহাপবিত্র জিনিস, যে শীটের সাথে তোমাকে আজকে প্রেম করতে হবে, সেই শীটটা তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নিচ্ছ কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তো আমরা এক এক করে শুরু করি যে সম্ভাবনা বের করার সেই বেসিক সূত্রটা কি। এই সম্ভাবনা বের করার সূত্র হচ্ছে বা লজিকটা হচ্ছে, উপরে হবে যার নির্ণয়, খুব ভালো করে বুঝিও, যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়, যেখানে নির্ণয়। তো তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে বলো তো দেখি, যে 1 বছর সমান কতদিন? সবাই এভরিবডি, 1 বছর সমান কতদিন? এই জায়গায় আমরা সবাই জানি 1 বছর সমান হলো 365 দিন। আর কিন্তু আমি যদি বলি লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার সমান কতদিন হবে ভাইয়া? যে লিপ ইয়ার সমান কতদিন? তাহলে লিপ ইয়ার হলো সেটাই যেখানে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে, অর্থাৎ লিপ ইয়ার সমান হচ্ছে 366 দিন। এখন এক সপ্তাহ হতে কতদিন সময় লাগে? এক সপ্তাহ হতে কতদিন সময় লাগে? তাহলে এক সপ্তাহ হতে তোমার সময় লাগে হলো 7 দিন। তাহলে আমি যদি বলি 52 সপ্তাহ সমান কয় দিন? তাহলে 52 সপ্তাহ সমান হলো 7 × 52 সমান হলো 364। তোমরা যদি শীটের টাইপ 1 এ যাও, তোমরা সবাই খেয়াল করো, শীটের টাইপ 1
তো শীটের টাইপ 1 তোমাকে কি বলছে যে একটি লিপ ইয়ারে, তো তোমার প্রশ্নটা হলো এই জায়গায় লিপ ইয়ারে তোমার 1 নম্বর প্রশ্ন 53 শুক্রবার থাকার সম্ভাবনা, 53 শুক্রবার থাকার সম্ভাবনা। তুমি যে জিনিসটা খুব ভালো করে খেয়াল করবে যে এখানে যে কয়টা শুক্রবার বলবে তুমি তার চাইতে এক কম চিন্তা করবে, তার চাইতে এক কম চিন্তা করবে। 53টা থাকলে 52টা চিন্তা করবে, 5টা থাকলে 4টা চিন্তা করবে। তাহলে 53 যেহেতু আছে তাহলে আমি 52টা চিন্তা করি। তাহলে 52 শুক্রবার হইতে তোমার কয়দিন সময় লাগবে? শুক্রবার তো 7 দিন পর পর ঘুরে আসে, তাহলে 52 শুক্রবার হতে তোমার 52 ইনটু 7 তার মানে কতদিন সময় লাগতেছে? তাহলে 52 ইনটু 7 তার মানে তোমার 364 দিন সময় লাগতেছে। খুব ভালো করে বুঝিও, 52টা শুক্রবার হতে তোমার সময় লাগতেছে 364 দিন। তার মানে 364 দিনে তোমার অবশ্যই 52টা শুক্রবার শেষ হয়ে যাবে। এখন তোমার এক বছর, লিপ ইয়ারের এক বছর সমান কত দিন? লিপ ইয়ারের এক বছর সমান হলো 366 দিন। আর 52 শুক্রবারে তোমার কত দিন চলে গেছে? 364 দিন। তাহলে দিন বাকি আছে কয়টা বলো? খুব ভালো করে বুঝিও, দিন বাকি আছে তোমার হাতে কয়টা? 2টা। দিন বাকি আছে তোমার হাতে 2টা। তাহলে এই জায়গায় এই 2টা দিন, এখন এই 2টা দিন কি হইতে পারে? শুক্রবার হইতে পারে, শনিবার হইতে পারে, রবিবার হইতে পারে, সোমবার হইতে পারে, যে কোনো একটা বার হইতে পারে। খেয়াল করো, তাহলে দিন বাকি আছে 2টা। আর শুক্রবার ঘুরে আসতে কয়দিন সময় লাগে? সবাই আমাকে বলো, শুক্রবার ঘুরে আসতে কয়দিন সময় লাগে? দিন বাকি আছে 2টা, শুক্রবার ঘুরে আসতে 7 দিন সময় লাগে। তাহলে সম্ভাবনা হবে কি? সম্ভাবনা বের করার লজিকটা কি? যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়। তাহলে শুক্রবার হতে পারে এমন দিন আছে কয়টা? 2টা। অপশন হলো 2টা। আর শুক্রবার ঘুরে আসতে কয়দিন সময় লাগবে? 7 দিন সময় লাগবে। তাহলে 53তম শুক্রবার হওয়ার সম্ভাবনা কত হবে? 2 ডিভাইডেড বাই 7। সবাই কি ক্লিয়ারলি বুঝছো? আমি আবার বলি যে তোমাকে যে কয়টা শুক্রবার বলবে বা যে কয়টা মঙ্গলবার বলবে তার চেয়ে এক কম চিন্তা করবে। এখানে যেহেতু 53টা শুক্রবার বলছে তাহলে তুমি তার চেয়ে এক কম চিন্তা করো, তাহলে 52টা চিন্তা করো। তাহলে 52টা শুক্রবার হইতে মাস কয়দিন সময় লাগবে? 7 × 52 সমান কত? 364। এখন লিপ ইয়ার মানে কত দিন? 366 দিন। তাহলে দিন বাকি থাকতেছে কয়টা? দিন বাকি থাকতেছে 366 থেকে 364 বাদ দিলে 2টা। আর শুক্রবার ঘুরে আসতে কয়দিন সময় লাগে? শুক্রবার ঘুরে আসতে 7 দিন সময় লাগে। তাহলে এই শুক্রবার হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে 2 ডিভাইডেড বাই 7। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার আমরা যে কাজটা করব, তোমাকে এর পরের প্রশ্ন কি বলছে দেখো। পরের প্রশ্ন বলছে ফেব্রুয়ারি মাসে 5 মঙ্গলবার থাকার সম্ভাবনা। তাহলে এখানে যেহেতু 5 মঙ্গলবার বলছে, ফেব্রুয়ারি মাস 5 মঙ্গলবার বলছে, তাহলে আমি কয়টা মঙ্গলবার নিয়ে কাজ করব? 4টা মঙ্গলবার নিয়ে কাজ করব। যে কয়টা বলবে তার চাইতে এক কম নিয়ে চিন্তা করব। তাহলে 5টার চাইতে এক কম, তার মানে কয়টা? 4টা। তাহলে 4টা মঙ্গলবার হইতে তোমার কয়দিন সময় লাগবে? 4টা মঙ্গলবার হইতে তোমার সময় লাগবে 4 × 7 সমান হলো 28 দিন। এখন আমাকে বলো তো দেখি, লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস হয় কয় দিনে? সবাই আমাকে জানাও যে লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস হয় কয় দিনে? তাহলে লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। তাহলে আমাকে একটু বলো তো দেখি, তাহলে দিন বাকি থাকে কয়টা? সম্ভাবনা কত হবে? সবাই একটু কমেন্ট করে জানাও। আমি জানি আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন আনসার করতে পারবো অবশ্যই। আর আজকের ক্লাসটা সামনে আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট শিখবো, তাই তোমরা প্লিজ সবাই তোমাদের বন্ধুদের বেশি বেশি করে মেনশন করো, যাতে বাংলাদেশের আনাচে কানাচে তোমার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, নদী বন জঙ্গল, তারপরে হলো শহর গ্রাম, প্রত্যেকটা জায়গায় যাতে এই ম্যাথের সহজে শেখার কনসেপ্টগুলো ছড়িয়ে যায়। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকা শিক্ষার্থী যেখানে বিদ্যুতের আলো পৌঁছায় নাই সেখানেও যাতে তারা এই যে অনলাইনে ক্লাস করে ম্যাথগুলো এত সহজে শিখতে পারে। তো সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু বন্ধুদের বেশি বেশি করে মেনশন করো। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে কোনো শিক্ষার্থী ম্যাথ দেখে ভয় পাবে না, ফিজিক্স দেখে ভয় পাবে না। তারা ফিজিক্স ফিল করে পড়বে, হৃদয় দিয়ে অনুধাবন করে পড়বে এবং শিখবে সব চাইতে সহজে। তো সবাই একটু মেনশন করো এবং ক্লাসটা এখনো যারা শেয়ার করো নি তারা ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করে কমেন্টে লেখো ডান। দেখো ভাই 1/7 এইটা যদি লিপ ইয়ার না বলে বলতো যে সাধারণ বছর,
তাহলে এটা লিপ ইয়ার না, সাধারণ বছর। তাহলে এখন আমাকে বলো তো দেখি সাধারণ বছর হয় কত দিনে সবাই? তাহলে সাধারণ বছর হয় কত দিনে? সাধারণ বছর হয় হলো 365 দিনে। তাহলে আমি যদি বলি এই জায়গায় এই সাধারণ বছরে 53 শুক্রবার থাকার সম্ভাবনা কত হবে বলো? সাধারণ বছরে 53 শুক্রবার থাকার সম্ভাবনা কত হবে? সাধারণ বছরে 53 শুক্রবার থাকার সম্ভাবনা কত হবে? তাহলে এই জায়গায় 1/7। সবাই সঠিক উত্তর করছে আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ যে হচ্ছে 365 দিন। 365 থেকে এক বাদ দিলে কত? 364। তার মানে হচ্ছে 1। এখন এই জায়গায় শুক্রবার ঘুরে আসতে কয়দিন সময় লাগবে? 7 দিন। তাহলে आंसर কত হবে ভাইয়া আমাদের? 1/7। আচ্ছা আমি যদি তোমাকে বলি যে এই যে সাধারণ বছরে ফেব্রুয়ারি মাসে 5 মঙ্গলবার, ফেব্রুয়ারি মাসে 5 মঙ্গলবার, ফেব্রুয়ারি মাসে 5 মঙ্গলবার, তাহলে आंसर কত হবে বলো? ফেব্রুয়ারি মাসে 5 মঙ্গলবার, তাহলে आंसर কত হবে? তাহলে খেয়াল করো ফেব্রুয়ারি মাস সাধারণ যখন বছর তখন ফেব্রুয়ারি মাস হয় কয় দিনে? 28 দিনে। তাহলে এখানে যেহেতু 5টা মঙ্গলবার বলছে তুমি তার থেকে এক কম চিন্তা করো। তাহলে এখানে 4 মঙ্গলবার তোমার হবে কত? 4 × 7, তার মানে 28 দিন। তাহলে এখন বলবো দেখি দিন বাকি থাকতেছে কয়টা এভরিবডি? তাহলে দিন বাকি থাকতেছে কয়টা? 4টা মঙ্গলবারে তো খেয়াল করো তাহলে 4টা মঙ্গলবারে তোমার কত দিন শেষ? 28 দিন শেষ। তাহলে দিন বাকি থাকতেছে কয়টা? 28টা। তাহলে দিন বাকি থাকতেছে কয়টা বলো? দিন বাকি থাকতেছে না। তাহলে সম্ভাবনা কত হবে সবাই? তাহলে সম্ভাবনা হবে এখানে যেহেতু কোনো দিন বাকি থাকতেছে না তাহলে आंसर হবে 0/7, তার মানে হলো 0। আচ্ছা আমি যদি বলি জানুয়ারি মাসে 5 মঙ্গলবার, সবাই একটু উত্তর দাও। জানুয়ারি মাসে 5 মঙ্গলবার, তাহলে आंसर কত হবে? জানুয়ারি মাসে 5 মঙ্গলবার, তাহলে आंसर কত হবে এভরিবডি? জানুয়ারি মাসে 5 মঙ্গলবার, তাহলে आंसर কত হবে? জানুয়ারি মাসে 5 মঙ্গলবার, তাহলে উত্তর কত হবে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে জানুয়ারি মাসে 5 মঙ্গলবার তোমরা বুঝেই গেছো জানুয়ারি মাস হলো 31 দিন। তার এখানে 4টায় তোমার কয় দিন চলে যাবে? 28 দিন। তার দিন বাকি থাকতেছে কয়টা? তার দিন বাকি থাকতেছে হলো 3টা। তাহলে সম্ভাবনা কত হবে? 3/7। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা? তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা কয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো আমরা পরের পেজে যাব। পরের পেজ সবাই একটু খাতায় লেখো। প্রথমটি পূর্ণ সংখ্যা হলে 1 যোগ করব। প্রথমটি পূর্ণ সংখ্যা হলে 1 যোগ করব। এটা সবাই একটু লেখো খাতায় যে প্রথমটি পূর্ণ সংখ্যা হলে 1 যোগ করব। তো তোমার প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম কোশ্চেনটা হলো 100 থেকে 500 সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দ্বৈবভাবে নেওয়া হলে কত থেকে কত ভাইয়া? 100 থেকে 500 এই সংখ্যাগুলোর মধ্যে আমি একটা সংখ্যা দ্বৈবভাবে নেব। তো তোমার প্রশ্নটা বলেছে যে সংখ্যাটা কয় দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা? 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তাহলে কি এখন তুমি 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কি এভাবে বের করবে? 6 দ্বারা বিভাজ্য সংখ্যা 100 এর মধ্যে প্রথম সংখ্যাটা কত? 102। তাহলে 102 এর পরে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত? 108। 108 এর পরে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত? 114। 114 এর পরে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কি? 120। তাহলে এভাবে কি তুমি হিসাব করা শুরু করবে? তাহলে তো ভর্তি পরীক্ষায় একটা অঙ্ক করার জন্য তুমি সময় পাবে হচ্ছে 40 সেকেন্ড। তাহলে তুমি দেখা গেছে যে এভাবে হিসাব করতে করতে তোমার এক অঙ্কের কয়টা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে এটা হিসাব করতে করতে অঙ্কের সময় শেষ। তার মানে কি এখানে অবশ্যই কোনো না কোনো টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে। আমাকে সেই টেকনিক্যাল ব্যাপারটা ধরতে হবে। তো টেকনিক্যাল ব্যাপারটা কি? যখন বলবে যে 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা তখন তুমি কি করবা? 6 দ্বারা ভাগ করবা। যত দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করতে বলবে তুমি তত দ্বারা ভাগ করবা। তাহলে আমি যদি এখানেও 6 দ্বারা ভাগ করি, খেয়াল করো এখানেও যদি 6 দ্বারা ভাগ করি, এখানেও যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে 100 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 6 1 কে 6, 4 40। তাহলে হলো 6 6 36 দশমিক, তাহলে এটা হবে 16.66। আর 500 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে?
তাহলে 6 8 48, 2 20, 3 6 18, 83 পয়েন্ট সামথিং হবে। খেয়াল করো, দশমিকের পরে কত এটা তোমার দেখার দরকার নাই। দশমিকের পরে কত এটা তোমার দেখার প্রয়োজন নাই। দশমিকের পরে কত এটা দেখার প্রয়োজন নাই। এখন তুমি খেয়াল করো যে এখানে তাহলে এই জায়গায় সম্ভাবনা বের করার সূত্রটা কি? সম্ভাবনা বের করার সূত্র তো একটাই, যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়। তাহলে সম্ভাবনা বের করার ফর্মুলা হচ্ছে যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়। তাহলে এখানে যেহেতু আমি 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করতেছি, তাহলে এখানে হবে 6 এরটা আর এখানে হবে মোটেরটা। তাহলে এখানে নির্ণয় করতেছি হলো 6 দ্বারা বিভাজ্য, আর মোট মানে কত? 100 থেকে 500। তাহলে সবাই আমাকে বলো তো দেখি, তাহলে এই যে 100 থেকে 500 এর মধ্যে যে নির্ণয় করতেছি, তাহলে 100 থেকে 500 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? সবাই আমাকে একটু কমেন্ট করে বলো তো দেখি, 100 থেকে 500 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? সবাই আমাকে বলো যে 100 থেকে 500 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 100 থেকে 500 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 100 থেকে 500 এর মধ্যে কেউ বলতেছে যে 400টা সংখ্যা আছে, কেউ বলতেছে 401টা সংখ্যা আছে। তো এই জায়গায় তোমরা একটা কনফিউশনে পড়ে গেছো। তো এই কনফিউশন আর থাকবে না, তুমি শুধু এটা চিন্তা করবা। তাহলে এইটা থেকে এটা বাদ দিবা। তাহলে 500 থেকে 100 বাদ দিলে কত হয়? 500 থেকে 100 বাদ দিলে হয় 400। কিন্তু প্রথমটা কি সংখ্যা ভাইয়া? বলো, প্রথমটা কি সংখ্যা? প্রথমটা হলো পূর্ণ সংখ্যা। এই যখন প্রথমটা পূর্ণ সংখ্যা হবে তখন তোমাকে এক্সট্রা করে 1 যোগ করতে হবে। প্রথমটা পূর্ণ সংখ্যা হলে এক্সট্রা করে 1 যোগ করতে হবে। তাহলে যেহেতু প্রথমটা পূর্ণ সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে আমি 400 এর সাথে এক্সট্রা করে 1 যোগ করব। আমি এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে দেই। যেমন এখানে আমি যদি বলি 1 থেকে 5, তাহলে 1 থেকে 5 কয়টা অঙ্ক আছে বলো তো দেখি? তুমি 5 থেকে 1 বাদ দিলে 4টা। কিন্তু এখানে কি 1 থেকে 5 পর্যন্ত 4টা অঙ্ক আছে? না, 1 2 3 4 5 5টা অঙ্ক আছে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, তুমি প্রথমটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। যেহেতু প্রথমটা পূর্ণ সংখ্যা তাই তুমি 1 যোগ করবা। তাহলে এই নিয়মটা মনে রাখলেই তোমার আর কোনো প্রবলেম হবে না। প্রথমটা পূর্ণ সংখ্যা হলে আমরা 1 যোগ করব। তাহলে তুমি খেয়াল করো, তাহলে এই জায়গায় 100 থেকে 500 মোট সংখ্যা আছে 401টা। এবার 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কয়টা? 6 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে 6 দ্বারা যখন তুমি ভাগ করছো, এই পাশে পাইছো 83, এই পাশে পাইছো 16। দশমিকের পরে কত এটা তোমার দেখার দরকার নাই, এটা দেখারও দরকার নাই, বেরও করার দরকার নাই। এখন বলো তো দেখি, 13 থেকে 6 বাদ দিলে কত? 7। 13 থেকে 6 বাদ দিলে হলো 7। আর 8 থেকে 2 বাদ দিলে কত? 6। কারণ 13 থেকে 6 বাদ দিলে 7, হাতে থাকে 1 2, তাহলে 8 থেকে 2 বাদ দিলে হলো 6। এই দশমিকের পরে কত এটা তোমার দেখার দরকার নাই। তাহলে এবার বলো, প্রথমটা কি পূর্ণ সংখ্যা ছিল? সবাই বলো, প্রথমটা তো পূর্ণ সংখ্যা ছিল না। তাহলে আমরা কি 1 যোগ করব না 1 যোগ করার প্রয়োজন নেই? সবাই আমাকে বলো, 1 যোগ করব না 1 যোগ করার কোনো প্রয়োজন নাই? তাহলে এখানে 1 যোগ করার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে কত হবে? 67 ডিভাইডেড বাই 401। তাহলে 67 ডিভাইডেড বাই 401। তাহলে সবাই আমাকে বলো যে তোমরা প্রত্যেককে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তোমাদের প্রত্যেকের কাছে ব্যাপারটা চয়াকার চকচকা, ফয়াকার ফকফকা কিনা? ইনশাআল্লাহ টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তুমি না বুঝলে আমি আবার বুঝাই দেব। তোমাকে বুঝতেই হবে, তোমাকে পারতেই হবে, তোমার দ্বারা অবশ্যই অবশ্যই সম্ভব। ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। তুমি ইনশাআল্লাহ আজকের ক্লাস করার পরে তুমি সম্ভাবনার যে অঙ্কগুলো করাবো সেই সবগুলো অঙ্ক তুমি দেখে দেখেই উত্তর বলতে পারবে। যে কখন তুমি 1 যোগ করবে? যখন প্রথমটা পূর্ণ সংখ্যা হবে। যখন প্রথমটা পূর্ণ সংখ্যা হবে তখন 1 যোগ করবে। দেখো, যখন তুমি 500 থেকে 100 বাদ দিছো, 100টা পূর্ণ সংখ্যা, এই কারণে তুমি 1 যোগ করছিলা। 500 থেকে 100 বাদ দিলে 400, প্রথমটা পূর্ণ সংখ্যা তাই 1 যোগ করছো। কিন্তু যখন তুমি 83 থেকে 16 এই জায়গায় গেছো, প্রথমটা তো পূর্ণ সংখ্যা না, প্রথমটা 16 পয়েন্ট সামথিং, তাহলে এখানে 1 যোগ করতে হবে না, শুধুমাত্র বিয়োগ করে দিলেই হবে। 83 থেকে 16 বাদ দিলে 67, আমরা এখানে 1 যোগ করি নাই। আশা করি এখন তোমাদের প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কে কি বলছে? সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তাহলে যেহেতু 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, তাহলে এখন আমরা কয় দ্বারা ভাগ করব? সবাই একসাথে। যেহেতু 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, তাহলে এখন আমরা কয় দ্বারা ভাগ করব? 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, তাহলে কয় দ্বারা ভাগ করব?
তাহলে অবশ্যই অবশ্যই এখন আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে এখন যদি আমরা 5 দ্বারা ভাগ করি, এখানেও 5 দ্বারা ভাগ, এখানেও 5 দ্বারা ভাগ, 100 কে 5 দ্বারা ভাগ করলে হয় 20, আর 500 কে 5 দ্বারা ভাগ করলে হয় 100। তাহলে বন্ধুরা আমার সম্ভাবনা বের করার সূত্রটা হচ্ছে উপরে হয় যার নির্ণয় আর নিচে হয় যেখানে নির্ণয়। তাহলে তুমি নির্ণয় করতেছো কার কার মধ্যে? নির্ণয় করতেছো 100 থেকে 500 এর মধ্যে। তাহলে 100 থেকে 500 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 100 থেকে 500 এর মধ্যে সংখ্যা আছে, একটু আগে আমরা বের করছি হলো 401টা। 100 থেকে 500 এর মধ্যে সংখ্যা আছে 401টা। তাহলে বলো, এই যে যখন 5 দ্বারা ভাগ করছে, এখানে 100 এখানে 20, তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি আছে? তুমি উত্তর দাও। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে তোমরা সবাই আনসার করো। তাহলে এখানে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, 100 থেকে 20 বাদ দিলে কত? 80। এখন প্রথমটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমটা পূর্ণ সংখ্যা হলে কি করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে কয়টা বলো? 81টা। তাহলে 81 ডিভাইডেড বাই 401। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো ভাইয়া। 80 হবে না, এখানে তিথি আশা করি বুঝতে পারছো। তানভীর তোমরা একটু ছোট্ট একটু ভুল করছো, আশা করি যে তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো এখন। কারণ কেন আমাকে 1 যোগ করতে হবে? কারণ প্রথমটা 20 পূর্ণ সংখ্যা, তাই আমাকে 1 যোগ করতে হবে। 3 নম্বর প্রশ্নটা দেখো ভাই, 10। এবার এটাকে চুরি মেরে উড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা। তাহলে বর্গ সংখ্যা হইতে গেলে আমাকে কি করতে হবে? রুট করতে হবে। খুব ভালো করে বুঝিও। তাহলে 100 কে রুট করলে কত হয়? 10। আর 500 কে রুট করলে কত হয়? 500 কে রুট করলে হবে তোমার 22 দশমিক সামথিং। কারণ 22 স্কয়ারে হলো 484 আর 23 স্কয়ারে হলো 529। 22 স্কয়ার 484, 23 স্কয়ার হলো 529। হ্যাঁ, তাহলে আমাকে বলো তো দেখি। তাহলে এবার খেয়াল করো, মোট সংখ্যা আছে কয়টা? 401টা। আর 22 থেকে 10, তাহলে এখানে উপরে কত হবে সবাই? 22 থেকে 10, তাহলে উপরে কত হবে? হ্যাঁ, এখানে 10 এখানে 22। প্রথমটা কিন্তু পূর্ণ সংখ্যা, আর প্রথমটা পূর্ণ সংখ্যা হলে কি করতে হয় সবাই তো জানো। তাহলে সবাই আমাকে বলো এখানে উপরে কত হবে, নিচে কত হবে? সবাই আনসার দাও, সবাই, এভরিবডি। তাহলে এখানে অবশ্যই অবশ্যই আমাদের উপরে হবে 22 থেকে 10 বাদ দিলে কত? 12। কিন্তু প্রথমটা পূর্ণ সংখ্যা, তাই 1 যোগ করতে হবে। তাহলে আনসার কত হবে ভাইয়া? 13 ডিভাইডেড বাই 401। 13 ডিভাইডেড বাই 501। এবার এরপরে আমরা যেটা বলবো 4 নম্বরে দেখো, সংখ্যাটি ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? সংখ্যাটি ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা। তাহলে ঘন সংখ্যা হলে আমাকে কি করতে হবে? কিউব রুট করতে হবে। তাহলে ঘন সংখ্যা হলে আমি কি করব ভাইয়া? ঘন সংখ্যা হলে আমি কিউব রুট করব। কিউব রুট 100 আর এখানে হলো কিউব রুট 500। তাহলে ঘন সংখ্যা হলে আমি কিউব রুট করব। তাহলে কিউব রুট 100 আর এখানে হলো কিউব রুট 500। দেখো 4 কিউবে কত? 64। 5 কিউবে কত? 125। 4 কিউবে 64, 5 কিউবে 125। তাহলে এই যে কিউব রুট 100 করলে অবশ্যই কি হবে? 4 পয়েন্ট সামথিং হবে না? বলো 4 পয়েন্ট সামথিং কত? এটা তো তোমার দেখার দরকার নাই, কারণ আমি শুধুমাত্র লাগবেই পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এবার অনুরূপভাবে এখানে চিন্তা করো, 7 কিউবে কত? 343 বন্ধু। 7 কিউব 343 আর 8 কিউবে কত? 512। তাহলে 7 কিউবে 343, 8 কিউবে হলো 512। তাহলে এইটা কত হবে? 7 পয়েন্ট সামথিং। তাহলে 7 পয়েন্ট সামথিং। তাহলে এইটার আনসার কত হবে তোমরা আমাকে একটু বলো, সবাই উত্তর দাও। তাহলে এই জায়গায় ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত হবে? সবাই আনসার দাও। আমি জানি যে তোমরা প্রত্যেককেই সঠিক উত্তর দিতে পারবে, সবাই সঠিক উত্তর দিতে পারবে। হ্যাঁ, টেনশন করার কোনো দরকার নেই, তোমার দ্বারা অনেক অনেক ভালো করা সম্ভব। তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, এই অঙ্কের উত্তরও তোমরা সবাই সঠিক দিবে, এটা আমি জানি। যে এবার খেয়াল করো, এটা কিন্তু প্রথমটা পূর্ণ সংখ্যা না, এটা 4 পয়েন্ট সামথিং। 4 পয়েন্ট সামথিং, তাহলে প্রথমটা পূর্ণ সংখ্যা না। হ্যাঁ, তাহলে আনসার কত হবে? সবাই সবাই আমাদেরকে কিছু জিনিস ভাবা প্রয়োজন।
এই জায়গায় দেখো যে হচ্ছে অনেকে টিচারের কাছে যাইতে পারতেছে না এই করোনার এই সময়ে, এই লকডাউনে টিচারের কাছে যাইতে পারতেছে না। আর তোমরা প্রত্যেককেই সম্ভাবনা চ্যাপ্টারটা সবাই পড়ছো। তুমি একটু নিজের বিবেককে প্রশ্ন করো ভাইয়া, নিজের বিবেককে একটু প্রশ্ন করো। আগে অঙ্কগুলা যেরকম ছিল এখন কি তোমার কাছে অঙ্কগুলো সেরকম কঠিন লাগতেছে, সেরকম টাফ লাগতেছে, না তুমি ইজিলি করতে পারতেছো? তো তোমার কাছে যদি ইজি মনে হয়, তোমার আরেকটা অনগ্রসর যে আর 5টা বন্ধু বা 5টা ছোট ভাই আছে বা 5টা ছোট বোন আছে, তাদের কাছেও কিন্তু জিনিসটা ইজি মনে হবে, তারাও কিন্তু সহজে শিখতে পারবে ভাইয়া। তো তোমার একটা শেয়ার কি করতে পারবে, তোমার একটা মেনশন তাকে দেখা গেছে যে এই জিনিসগুলো নিতে তার যে ভয় আছে সেই ভয়টা দূর করতে পারে। তো তোমাদেরকে কি করতে হবে, এই যে আমরা ক্লাস নিচ্ছি, তো তোমাদের কাজ হচ্ছে তোমাদের বন্ধুদের এই ক্লাসটা সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছড়াইয়া দেয়া, যাতে সবাই এই ক্লাসগুলো সুফল নিতে পারে। না হলে তো এই টানা 21 দিনে 21টা ক্লাস নেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নাই। আমরা তো তখন ক্লাসটা অফ করে দিলেই পারি, তাই না? কারণ এই যে সারাদিন দেখা গেছে যে আমি 11টা পর্যন্ত আমার অনলাইন ব্যাচে ক্লাস করে আসছে, আমার তো দরকার নাই। তো তোমাকে তোমার জায়গা থেকে একটু কোঅপারেট করতে হবে। যে আমরা অনেকে আছি যে হচ্ছে ক্লাস নিজের টাইমলাইনে শেয়ার দিতে পারি না, সংকোচ বোধ করি। তারপর হচ্ছে গ্রুপগুলোতে শেয়ার দিতে পারি। কেন ভাই? তুমি যে গ্রুপগুলোতে আছে সেখানে ওয়াচ পার্টি করে দাও, তোমার টাইমলাইনে একটু শেয়ার করে দাও, তোমার আরো 10টা বন্ধু শিখুক। একা একা তো বড় হলে হবে না, সারাউন্ডিংস নিয়ে যখন তুমি বড় হবে তখন সেই বড় হওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা মর্মার্থ আছে। তো এই জায়গায় তো সবাই একটু স্পিড আউট করে দেই, তাহলে সবাই কিন্তু ক্লাসটা করে উপকৃত হতে পারবে। আমরা পরের সম্ভাবনা, তাহলে এখানে আনসারটা কত হবে? তাহলে এখানে আনসারটা হবে 3/401। সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। তাহলে 3/401, তাহলে এখানে ঘন সংখ্যা আছে কতগুলা? এটা 4 পয়েন্ট সামথিং। দেখো 4 কিউব মানে হলো 64, তার মানে 4 কিন্তু আমাদের এখানে নাই, 4 কিন্তু আমাদের এখানে নাই। তাহলে আছে কোনটা কোনটা? 5 আছে, 6 আছে, 7 আছে। আমি যদি বলতাম যে অযুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা, অযুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা, এখন আমার প্রশ্ন অযুগ্ম মানে কি ভাইয়া? অযুগ্ম মানে হচ্ছে বিজোড়। খুব ভালো করে বুঝো, অযুগ্ম মানে হলো বিজোড় আর যুগ্ম মানে হলো জোড়। এখন আমার প্রশ্ন দেখো তো, 5 6 7 এর মধ্যে বিজোড় আছে কয়টা? 5 6 7 এদের মধ্যে বিজোড় আছে কয়টা? তাহলে বিজোড় আছে হচ্ছে 2টা। তাহলে 2টা বিজোড়, তাহলে 2টা যদি তোমার বিজোড় হয়, তাহলে এখানে আমাকে বলো তো দেখি অযুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত হবে? সবাই একসাথে বলো, অযুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত হবে? এভরিবডি, অযুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা হবে 2/, সবাই आंसर করছো, দ্যাটস গ্রেট। তাহলে 2/401। তাহলে আমি যদি এই প্রশ্নে তোমাকে বলতাম যে যুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা, যুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা, তাহলে যুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত হবে? এভরিবডি, যে যুগ্ম মানে হলো জোড়, যুগ্ম মানে জোড়। তাহলে জোড় সংখ্যা আছে কয়টা ভাইয়া? জোড় সংখ্যা আছে জাস্ট একটা। তাহলে একটা যদি জোড় সংখ্যা থাকে, তাহলে যুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত হবে? যুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা হবে 1/401। তাহলে 1/401। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা? একদম চয়কার চকচকা পয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার যদি এটা ক্লিয়ার হয়, এই টাইপ ক্লিয়ার হয়, এই আমি কি তাসের অঙ্ক করাবো না তাস তোমরা এমনিতেই পারো? সবাই আমাকে বলো, তাসের অঙ্কগুলা কি করাবো না তাস এমনিতেই পারো? তো হ্যাঁ, যুগ্ম সংখ্যা, যুগ্ম মানে হলো জোড়, তাহলে জোড় সংখ্যা এখানে কয়টা আছে? একটা আছে, 6। তাহলে যুগ্ম সংখ্যা আছে একটা, আর মোট সংখ্যা 100 থেকে 500 এর মধ্যে মোট সংখ্যা আছে কয়টা? 401টা। তাহলে आंसर কত হবে? 1/401, 1/401। তাহলে আমাদের এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে গেছে। খেয়াল করো ভাইয়া, আমি তোমাকে একটা গল্প শোনাইতে চাই। বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে এই গল্পটা খুবই কমন, তোমরা একদম বাস্তবের সাথে রিলেট করতে পারবে ভাইয়া, বাস্তবের সাথে রিলেট করতে পারবে। খুবই ইন্টারেস্টিং একটা গল্প, একদম চমকপ্রদ। সেখানে থাকবে রোমান্স, সেখানে থাকবে ভালোবাসা, সেখানে থাকবে অ্যাকশন, সেখানে থাকবে ডাইরেক্ট অ্যাকশন। তো এটা কি দেখতে চাও? সবাই গল্পটা শুনতে চাও নাকি বলো? যে সবাই আমাকে বলো
যে হচ্ছে আমরা সেই সিনেমাটা দেখতে চাই কিনা সবাই, মানে হচ্ছে গল্প। দেখো তুমি যদি বর্তমানে কোনো তোমার পছন্দের তোমার ক্রাশ বা কাউকে বা কোনো একটা মেয়েকে বা কোনো একটা ছেলেকে যদি ডায়মন্ড গিফট করো, কোনো একটা ছেলেকে তুমি যদি ডায়মন্ড গিফট করো, তাহলে তুমি তার কি জয় করতে পারবা? আনসার দাও। কাউকে তুমি ডায়মন্ড গিফট করছো, ডায়মন্ড, চিন্তা করো, হীরার আংটি, হীরার নেকলেস, এই যে এটা তুমি গিফট করছো, তাহলে তুমি তার কি জয় করে ফেলবা? অবশ্যই অবশ্যই তুমি তার হার্ট জয় করে ফেলবা। তাহলে এই যে যখন তুমি তার হার্ট জয় করে ফেলবা, এই সময়টা কি? এই সময়টা হচ্ছে যে রঙিন সময়, এই সময়টা রঙিন সময়, জীবনের রঙিন সময়। ডায়মন্ড গিফট করছো, তার হার্ট জয় করে নিছো, রোমান্স শুরু হয়ে গেছে, তার মানে এই সময়টা হলো জীবনের রঙিন সময়। তো যখন ডায়মন্ড গিফট করছো, তার ভেতরে কি হয়ে গেছে? তার হার্ট তুমি জয় করে ফেলছো, তখন তোমাদের মধ্যে কি শুরু হবে ভাইয়া বলো? যখন তুমি তার হৃদয় জয় করে নিবা, তখন তোমাদের মধ্যে কি শুরু হবে? তখন তোমাদের মধ্যে ইশক শুরু হবে। ইশক, এখন তোমাদের মধ্যে এখন ইশক শুরু হবে, ইশক শুরু হবে। এই যে যখন তোমাদের মধ্যে ইশক শুরু হবে, ইশক শুরু হওয়াকে আমরা বলতেছি ইশকাপন। ইশকাপন। এখন খেয়াল করো, যখন তোমাদের মধ্যে ইশক হবে, লেনা দেনা হবে, আদান প্রদান হবে, তখন কি তোমরা দুইজন থাকবা না তিনজন হয়ে যাবে বলো? যখন তোমাদের মধ্যে ইশক শুরু হয়ে যাবে, লেনা দেনা হবে, তখন কি তোমরা দুইজন থাকবা না তিনজন হয়ে যাবা? এই ইশক শুরু হওয়ার পরে এই দুইজন থেকে হয়ে গেলা হলো তিনজন। তিনজন, এই তিনজন যখন তুমি হয়ে যাবা, তখন তোমরা আজীবন চিরজীবন সুখে শান্তিতে বসবাস করতে শুরু করবা। তাহলে এইটাকে আমরা বলতেছি চিরজীবন, তার মানে চিরতন। দেখো এই যে বিয়ের পর বা ইশক শুরু হওয়ার পর জীবনটা কিন্তু রঙিন হয় না, সেখানে অনেক বাস্তবতা চলে আসে। তাহলে এইটা হলো জীবনের কালো অধ্যায়। খেয়াল করো, এই জায়গায় এই তোমার জীবনে টোটাল 52টা কার্ড। খুব ভালো, আমরা কার্ড শিখছি। তার মানে কাউকে ডায়মন্ড গিফট করলে হার্টস পাওয়া যাবে, হার্ট, তার হার্ট, হৃদয় জয় করা যাবে। আর যখন তুমি হৃদয় জয় করতে পারবা, তোমাদের মধ্যে ইশক শুরু হবে, অর্থাৎ ইশকাপন। আর ইশক শুরু হলে দুইজন থেকে তোমরা হয়ে যাবে তিনজন, তারপর চিরজীবন সুখে শান্তিতে বসবাস করা শুরু করবা। এই হচ্ছে বাংলাদেশের মানে সবচেয়ে ছোট গল্প, যেই ছোট গল্পের মধ্যে এক লাইনেই তোমার রোমান্স আছে, এক লাইনে আদান প্রদান আছে, এক লাইনের মধ্যে চিরজীবন সুখে শান্তিতে বসবাস করা আছে। ডায়মন্ড গিফট করলে হৃদয় পাওয়া যায়, তখন তোমাদের মধ্যে ইশক শুরু হয়, আর ইশক শুরু হইলে দুইজন থেকে হয়ে যাওয়া তিনজন, চিরজীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবা। অর্থাৎ ডায়মন্ড, হার্ট, ইশকাপন, চিরতন। দেখো ভাইয়া, এখন তোমার কাছে কয়টা কার্ড আছে? 52টা কার্ড আছে। তাহলে 52টা কার্ড কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে? দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে বল, লাল কার্ড কয়টা, কালো কার্ড কয়টা? সবাই, লাল কার্ড কয়টা, কালো কার্ড কয়টা? মানে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে লালের মধ্যে কয়টা থাকবে, কালোর মধ্যে কয়টা থাকবে? সবাই একসাথে। তাহলে লালের মধ্যে তোমার কার্ড থাকবে 26টা, 26টা। কালোর মধ্যে তোমার কার্ড থাকবে 26টা। তাহলে লাল 26টা কার্ড, কালো 26টা কার্ড। এখন খেয়াল করতে দেখি, লাল কার্ড কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে? দুই ভাগে। কালো কার্ডও কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে? দুই ভাগে। তাহলে আমার বলো তো দেখি, ডায়মন্ড কয়টা? তাহলে এটা দুই ভাগে ভাগ হবে, তাহলে এটা 13টা। হার্টসও কয়টা? 13টা। কালো কয়টা, মানে এটা কি ইশকাপন কয়টা? 13টা। চিরতনও কয়টা? 13টা। তাহলে এটাও 13টা, এটাও 13টা। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি, তাহলে এই 13টার ভাগ কেমন হবে? আমরা এখন এটা দেখার চেষ্টা করব যে এই 13টার ভাগ কয়টা হবে। 13টার ভাগ কি কি হবে? এই 13টার ভাগ হলো এ, কে, কিউ, জে, এই হলো 4টা। তারপরে 10, 9, 8, 7, এভাবে চলতে চলতে হলো 2 পর্যন্ত। তাহলে এই হলো 4টা কার্ড। তারপরে এই দিকে হলো 9টা কার্ড। তাহলে এই হলো তোমার টোটাল 13টা কার্ড। এইখানে যেমন যেমন 13টা, এইখানে ঠিক অনুরূপ 13টা, এখানেও ঠিক অনুরূপ 13টা, এখানেও ঠিক অনুরূপ 13টা। এই প্রথম 4টার স্পেশাল নাম আছে, বিশেষ নাম আছে। যেমন এর বিশেষ নামটা হলো টেক্কা, টেক্কা। আর কে এর বিশেষ নামটা হলো কিং, কে এর বিশেষ নামটা হলো কিং। কিউ এর বিশেষ, কিউ দ্বারা বোঝা হলো কুইন। তাহলে আমাকে বলো তো দেখি, এই 13টাই অনুরূপ ভাবে এখানে আছে, এখানে আছে,
এখানে আছে। তাহলে সবাই আনসার দাও, এ আছে কয়টা? যারা কার্ড চেনো না তারা আজকে ইনশাআল্লাহ কার্ড ভালো করে চিনে যাবে একদম। তাহলে বল এ আছে কয়টা? এভরিবডি, যে আমাদের এখানে এই কার্ডগুলাই কিন্তু ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় আছে। তাহলে এ আছে কয়টা? তাহলে আমরা জানি এখানে এ আছে হচ্ছে 4টা কার্ড আছে। এখানে একটা এ, একটা এ, একটা এ, একটা এ। তাহলে টেক্কা কয়টা? 4টা। ইয়েস, টেক্কা হলো 4টা। তাহলে আমাকে উত্তর দাও সবাই, টেক্কা 4টা। তাহলে বলো কিং আছে কয়টা? কিং আছে কয়টা? এভরিবডি, কিং আছে কয়টা? কিং আছে কয়টা? তাহলে কিং আছে 4টা। কুইন আছে কয়টা? 4টা। আচ্ছা, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই দুইটা হলো লাল, তাহলে বলো তো দেখি লাল টেক্কা আছে কয়টা? আনসার করো, লাল টেক্কা আছে কয়টা? লাল টেক্কা, লাল টেক্কা, খেয়াল করো এখানকার টেক্কাটা লাল, এখানকার টেক্কাটা লাল, এগুলার টেক্কা কিন্তু কালো। তাহলে লাল টেক্কা আছে কয়টা? সবাই আমাকে বলো লাল টেক্কা আছে কয়টা? অবশ্যই অবশ্যই লাল টেক্কা আছে 2টা, রাইট? লাল টেক্কা 2টা। কালো টেক্কা আছে কয়টা? কথা বলো, যে কালো টেক্কা তাহলে আছে কয়টা? কালো টেক্কা কয়টা আছে ভাইয়া? তাহলে আমাদের কালো টেক্কাও আছে কয়টা? 2টা। কালো টেক্কা, দেখো এই জায়গায় ভাই কালো টেক্কা মানে কি? এখানে একটা, এখানকার টেক্কাটা কালো আর এখানকার টেক্কাটা কালো। তাহলে কালো টেক্কা আছে কয়টা? 2টা। লাল কিং কয়টা? 2টা। কালো কিং কয়টা? 2টা। তাহলে লাল কিং 2টা, কালো কিং 2টা। ভাইয়া সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? তাহলে কার্ড সম্পর্কে কি বেসিক আইডিয়া হয়ে গেছে? এখন এবার তোমার কাজটা দেখো, এখন আমরা কিভাবে ইজিলি দেখবো যে হচ্ছে কিভাবে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে তোমার প্রশ্নটা হলো যে 52 খানা তাসের, একটি তাসের প্যাকেট হতে, একটি তাসের প্যাকেট হতে, প্যাকেট হতে একটি তাস দৈবভাবে তোলা হলো, দৈবভাবে তোলা হলো। আচ্ছা, কোশ্চেন তো এখানে আছে, আমার লেখার আসলে দরকার নাই। তাহলে আমি বললাম তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা, টেক্কা হওয়ার সম্ভাবনা। তাহলে টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে একটু আমাকে জানাও, যে টেক্কা হওয়ার সম্ভাবনা। তাহলে এই জায়গায় সম্ভাবনা বের করার নিয়ম কি? সম্ভাবনা বের করার নিয়ম তো একটাই, যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়। তাহলে খেয়াল করো, তুমি কার সম্ভাবনা নির্ণয় করতেছো? টেক্কা হওয়ার সম্ভাবনা নির্ণয় করতেছো। তাহলে টেক্কা আছে কয়টা বলো? যার নির্ণয়, তুমি তো টেক্কা হওয়ার সম্ভাবনা বের করতেছো, তাহলে যার নির্ণয় করতেছো সেরকম কার্ড আছে কয়টা? 4টা। আর নির্ণয় করতেছে কোথায়? এই তাসের প্যাকেটের মধ্যে। আর একটা তাসের প্যাকেটে কয়টা কার্ড থাকে? একটা তাসের প্যাকেটে কয়টা কার্ড থাকে? একটা তাসের প্যাকেটে তোমার কার্ড থাকে কয়টা? 52টা। তাহলে এই জায়গায় টেক্কা হওয়ার সম্ভাবনা হবে 4 ডিভাইডেড বাই 52, তার মানে 1 ডিভাইডেড বাই 13। কিন্তু আমি যদি বলি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা, আমার 2 নম্বর প্রশ্ন, লাল টেক্কা হওয়ার সম্ভাবনা, সবাই যে লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে? লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে এভরিবডি? ভাইয়া এখানে লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে? লাল টেক্কা আছে কয়টা? লাল টেক্কা, এখানকার টেক্কা লাল, এখানকার টেক্কা লাল, লাল টেক্কা আছে 2টা। তাহলে লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে? 2 ডিভাইডেড বাই, কোথায় নির্ণয় করতেছি? এই যে এক প্যাকেট তাসের মধ্যে 2 ডিভাইডেড বাই 52, 2 ডিভাইডেড বাই 52। দেখো ভাই কঠিন লাগার কোনো কারণ নেই, আমরা ভয় পাবো কেন? আমরা প্রত্যেকটা অঙ্কে ইনশাআল্লাহ যা নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়, এটা দিয়ে একদম কাপঝাপ করে ফেলবো। হবে? কাপঝাপ হবে? দেখো 2/52। এখন আমি বললাম যে এই জায়গায় 3 নম্বরে বললাম লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা, লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা। লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা, তার মানে এবার তোমাকে কি বলছে? লাল হলেও হলো, টেক্কা হলেও হলো। লাল হলেও সমস্যা নাই, টেক্কা হলেও সমস্যা নাই, মানে লাল হইলেও আমি খুশি, টেক্কা হইলেও আমি খুশি। খেয়াল করতে দেখে একটু চিন্তা করো, লাল অথবা টেক্কা এরকম কার্ড আছে কয়টা?
তোমরা একটু চিন্তা করতে থাকো, আমি তোমাকে একটু চিন্তা করা সহজ করে দেই। লাল হলেও আমি খুশি, তাহলে লাল আমি আলাদা করে দিতেছি। লাল আমি আলাদা করে দিতেছি। দেখো লালের পাশে কয়টা কার্ড আছে? 26টা কার্ড আছে। লাল বাদ, লাল কিন্তু আমি সবগুলা নিছি, তাহলে লাল 26টা নিয়ে নিছি। তাহলে এই পাশ থেকে আমি শুধুমাত্র কি নিতে পারবো? টেক্কা নিতে পারবো। তাহলে এখানে একটা টেক্কা আছে, এখানে একটা টেক্কা আছে, তাহলে লাল ছাড়া টেক্কা আছে দুইটা। তাহলে লাল হবে অথবা টেক্কা হবে, এরকম কার্ড কয়টা আছে? তাহলে লাল হবে অথবা টেক্কা হবে, এরকম কার্ড কয়টা আছে? তাহলে বলো, লাল হলেও হবে, টেক্কা হলেও হবে, এরকম কার্ড কয়টা আছে এভরিবডি? যে আমি প্রথমে লাল আলাদা করে নিছি, দেখো ভাই লাল আলাদা করে নিছি, তাহলে লাল কার্ড আছে কয়টা? লাল কার্ড আছে 26টা। লাল কার্ড আছে তোমার 26টা। তাহলে এখানে কি বলছে? লাল অথবা টেক্কা। তার মানে লাল হলেও সমস্যা নেই, টেক্কা হলেও সমস্যা নেই। তাহলে লাল তো নিয়ে ফেলছি, তাহলে এই পাশ থেকে আমি শুধুমাত্র কি নিব? টেক্কা। তাহলে টেক্কা আছে কয়টা? দুইটা। তাহলে লাল অথবা টেক্কা এরকম কার্ড হলো 28টা। তাহলে সম্ভাবনা কত হবে ভাই বলো? তাহলে সম্ভাবনা তোমার হচ্ছে 28/52। লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা হবে 28/52। এখন আমি যদি তোমাকে বলি হার্জ অথবা টেক্কা, হার্জ অথবা টেক্কা, হার্জ অথবা টেক্কা, হার্জ মানে কোনটা? এই যে এইটা, হৃদয়, হৃদয়। তাহলে বলো এই জায়গায় আমার কি হার্জ নিব? তাহলে হার্জ আছে কয়টা? 13টা। তাহলে কিন্তু আমি হার্জের সবগুলা কার্ডই নিয়ে ফেলছি, হার্জের সবগুলা কার্ডই নিয়ে ফেলছি। তাহলে হার্জের কার্ড আছে 13টা। তাহলে খেয়াল করো হার্জ সারা টেক্কা আছে কয়টা? এই হার্জের কার্ডগুলো সারা এই যে এই তিনটায় টেক্কা আছে কয়টা? হার্জের কার্ডগুলো সারা টেক্কা আছে কয়টা? ভাই 28/52 আর হলো 7/13, এগুলো একই কথা। এটা কি আর বলার কিছু আছে নাকি? তাহলে বলো এখানে হার্জের কার্ড আছে 13টা, আর হার্জ ছাড়া তোমার টেক্কা আছে কয়টা? হার্জ ছাড়া টেক্কা আছে কয়টা ভাইয়া বলো? আমাদের হার্জ ছাড়া টেক্কা আছে কয়টা? 3টা। তাহলে টোটাল হার্জ অথবা টেক্কা এরকম কার্ড কয়টা হবে? হার্জ অথবা টেক্কা এরকম কার্ড কয়টা হবে ভাইয়া? ভাইয়া হার্জ হলেও হবে, টেক্কা হলেও হবে। 39টা কেমনে বলো? 39টা তো হওয়ার এখানে কোনো চান্স নাই। ভাইয়া হার্জ হলেও খুশি, টেক্কা হলেও খুশি। ভাই হার্জের মধ্যে তো তুমি 13টা নিয়েই ফেলছো, তাহলে এখানে টেক্কা টেক্কা যা আছে সবই তুমি নিছো, তাহলে 13টা নিছো। তাহলে এই হার্জ ছাড়া টেক্কা আছে কয়টা? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে হার্জ ছাড়া টেক্কা আছে 3টা। তাহলে হার্জ অথবা টেক্কা এরকম কার্ড হবে কয়টা? 16টা। তাহলে হার্জ অথবা টেক্কা এরকম কার্ড হবে কয়টা? 16টা। তাহলে যদি 16টা কার্ড হয় তাহলে আনসার কত হবে বলো? বলো 16টা কার্ড হলে আনসার তাহলে কত হবে? তাহলে 16টা কার্ড আনসার হবে হচ্ছে 16/52। 16/52। এই আমরা কি এভাবে বইয়ের পুরো অধ্যায় শিখতে চাই নাকি? পুরো সবগুলো চ্যাপ্টার শিখতে চাই কিনা বলো? যে আমরা কি বইয়ের সব চ্যাপ্টার এভাবে শিখতে চাই, না শুধুমাত্র এই অঙ্ক এগুলো শিখলেই হবে? হ্যাঁ, তো তোমরা যদি যারা মনে করতেছে যে বইয়ের সবগুলা চ্যাপ্টারই শেখা প্রয়োজন, তো তোমরা সবাই ছোট্ট একটা কাজ করবে, একটা বই কালেক্ট করে নেবে, সেটা হচ্ছে ম্যাথের জন্য ইকুয়েশন। ইকুয়েশন লিখে নাও সবাই, ইকুয়েশন। তাহলে ইকুয়েশন বইটা সবাই কালেক্ট করে নেবে। আর ফিজিক্সেরও ঠিক এরকম একটা বই, সেটা হচ্ছে এনার্জি, এটাও কালেক্ট করে নিতে পারো। তো আমরা খেয়াল করি, দেখো এই জায়গায় তাহলে আমরা এবার একটু নতুন অঙ্ক দেব, তাস নিয়ে একটা নতুন প্রবলেম দেব। দেখো তাসের একটা নতুন প্রবলেম। দেখো একটি তাসের প্যাকেট হতে পুনঃস্থাপন না করে পরপর 4টি কার্ড তোলা হলো।
4টি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তোমার প্রশ্ন হচ্ছে একটি তাসের প্যাকেট হতে পুনঃস্থাপন না করে পরপর 4টা কার্ড তোলা হলো, তো 4টা কার্ডই টেক্কা হওয়ার সম্ভাবনা কত, এটা হচ্ছে তোমার প্রশ্ন, যে 4টা কার্ডই টেক্কা হওয়ার সম্ভাবনা কত। খেয়াল করো, এবার কি তুমি একটা একটা করে কার্ড তুলছো, কিন্তু ঠিক আছে, পরপর তুমি 4টা কার্ড তুলছো, তার মানে একটা একটা করে কার্ড তুলছো, কিন্তু এই কার্ডগুলো আবার নতুন করে কার্ডের বাক্সে রাখো নাই। অর্থাৎ প্রথম কার্ডটা চিন্তা করো, প্রথমে কার্ডের বাক্সে টেক্কা আছে কয়টা? প্রথমে কার্ডের বাক্সে টেক্কা আছে কয়টা? সবাই বলো, প্রথমে কার্ডের বাক্সে টেক্কা আছে কয়টা? তাহলে প্রথমে কার্ডের বাক্সে টেক্কা আছে হচ্ছে 4টা। তাহলে প্রথম কার্ডটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে ফার্স্ট কার্ডটা টেক্কা হওয়ার সম্ভাবনা হবে 4/52। 4/52 প্রথম কার্ডটা টেক্কা হওয়ার সম্ভাবনা 4/52। এবার আমি তো একটা কার্ড তুলছি, সেটা কিন্তু আর কার্ডের বাক্সে রাখি নাই, সেটা আলাদা করছি, অন্য জায়গায় ফেলে দিছি। তাহলে এখন আমাকে বলো তোমার কাছে কার্ড টেক্কা আছে কয়টা? এখন তাহলে আমাকে বলো, এখন তাহলে টেক্কা আছে কয়টা? এখন তোমার দ্বিতীয় কার্ডটা মানে টেক্কা বানানোর জন্য তোমার টেক্কা আছে কয়টা? 3টা। আর মোট কার্ড আছে কয়টা? মোট কার্ড আছে কয়টা? 51টা। কারণ একটা তো তুমি অন্য জায়গায় রাখছো, এটা পুনঃস্থাপন করো নাই, নতুন করে কার্ডের বাক্সে রাখো না, অন্য জায়গায় রাখছো। তাহলে এই দ্বিতীয়টা টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে? 3/51। 3/51। এই জায়গায় এরপরে কাজটা কি দেখো, এরপরে তোমার কাজটা হচ্ছে যে এরপরেরটা তাহলে টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে? 2/50। আর তারপরটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে? 1/49। 1/49। আর মাঝখানে বসবে হলো গুণ চিহ্ন, মাঝখানে বসবে হলো গুণ চিহ্ন। এবার একটা সমস্যায় তোমরা পড়ে যাও, যে কখন আমরা গুণ চিহ্ন দেব, কখন যোগ চিহ্ন দেব, যে কখন গুণ চিহ্ন দিতে হয় আর কখন যোগ চিহ্ন দিতে হয়। এটার জন্য আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, তোমরা মনে রাখবা। যখন সব নিতে হয়, সব নিতে হয় তখন হলো গুণ চিহ্ন, আর যদি যে কোনো একটা হলেই হয়, যে কোনো একটি হলেই হয়, তাহলে দিতে হয় হলো যোগ চিহ্ন। যখন সবই হইতে হবে তখন হলো গুণ চিহ্ন, আর যে কোনো একটা হলেই হলে যোগ চিহ্ন। সবই নিতে হলে গুণ চিহ্ন, মানে সব যখন নেওয়া লাগবে তখন মাঝের চিহ্নটা হবে গুণ, আর যে কোনো একটাই হলে যদি হয় তাহলে হবে যোগ। সব নেওয়া লাগলে হলো গুণন, আর যে কোনো একটা হলেই হলে যোগ। দেখো প্রথমটা টেক্কা হইল, দ্বিতীয়টা যদি টেক্কা না হয় তাহলে কি 4টাই টেক্কা হবে? না। তো প্রথমটাও টেক্কা হইতে হবে, দ্বিতীয়টাও টেক্কা হইতে হবে, তার মানে এটাও হইতে হবে, এটাও হইতে হবে, তার মানে মাঝখানে কোন চিহ্ন? দুটাই হওয়া লাগবে, তাহলে গুণ চিহ্ন। তাহলে এখানে হলো গুণ চিহ্ন, তাহলে এটাও টেক্কা হওয়া লাগবে, এটাও টেক্কা হওয়া লাগবে, সবগুলাই হওয়া লাগবে, তার মানে অবশ্যই অবশ্যই মাঝে গুণ চিহ্ন। তাহলে এইটা হবে সবগুলা মানে পরপর 4টা টেক্কা হওয়ার সম্ভাবনা। সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। সবাই আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। তোমাদের মধ্যে এখানে কারা কারা আছে যে হচ্ছে আজকের ক্লাসের নোট, আমরা আজকে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখবো, এই জায়গায় এই বুয়েটের প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ, আরো স্পেশাল যে টাইপগুলো আছে সেগুলো শিখবো। তোমরা একটু আমাকে বলো তো দেখি, তোমরা কে কোন ব্যাচের? কারা কারা এসএসসি 2022-20, কারা কারা এসএসসি 2021, কারা কারা কে কোন ব্যাচের? কালকে কিন্তু এটার উপরে রাত 10টায় স্পেশাল পরীক্ষা আছে, এবং রাত 11টায় কিন্তু আবার স্পেশাল ক্লাস আছে। আমরা ঠিক এভাবে 21 দিন টানা ক্লাস করবো ইনশাআল্লাহ, 21 দিন টানা ক্লাস করব। যে তোমরা কে কোন ব্যাচের? ভাইয়া আমাদের যদি মনে হয় আমরা তো এভাবে তোমাদেরকে কন্টিনিউয়াস ক্লাস করাবোই, তারপরেও যদি মনে হয় যে তো আমার একটা গাইডলাইনে থাকা দরকার, আমার প্রত্যেকটা টপিক এভাবে শেখা দরকার, সবগুলা জিনিস খুব সহজে শেখা দরকার, তোমরা যারা 21 ব্যাচে আসো আমি তোমাদের জন্য স্পেশালি একটা ব্যাচ ডিজাইন করছি, যেই ব্যাচের টার্গেট হবে যে এখানে আমার সাথে যারা জয়েন করবে তাদের আমি একদম ভর্তি পরীক্ষা পর্যন্ত দায়িত্ব নেব, এবং এর প্রত্যেকটা ছেলে মেয়ে ইনশাল্লাহ তাদের স্বপ্নের জায়গায় পৌঁছতে পারবে, সেটা হোক বুয়েট, মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি। ওইভাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে তৈরি করা হবে। 21 ব্যাচের যারা আছে, তোমার যদি পড়াশোনায় একদম কোনো কিছু না করা হয়ে থাকে, তুমি যদি সব ভুলেও যেয়ে থাকো,
কোনো প্রবলেম নাই। আমরা এখন থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত একটা টার্গেট নিছি। তো সেই টার্গেটের মধ্যে তোমার একদম জিরো থেকে শুরু করে, খুব ভালো করে বুঝিও ভাইয়া, খুব ভালো করে বুঝিও, জিরো থেকে শুরু করে একদম ইনফিনিটি লেভেল পর্যন্ত প্রত্যেকটা বেসিক ক্লাস তোমাকে করাই দেবো। এখন জিরো থেকে শুরু করে যা যা কিছু লাগবে সব বেসিক ক্লাস তুমি লাইভে করতে পারবে। জুমে লাইভ ক্লাস হবে, তুমি আমাকে এ টু জেড যে কোনো সময় আমাকে প্রশ্ন করতে পারবে, আমি তোমাকে প্রশ্ন করতে পারবো। হ্যাঁ, তারপরে হচ্ছে এই জায়গায় আমরা বেসিক ক্লাস করার পরে আমরা যে কাজটা করবো এই ব্যাচে আমরা টেস্ট পেপার সলভ করব। টেস্ট পেপারে আমরা এ টু জেড 2015 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত, 20 সালে তো আর পরীক্ষা হয় নাই, অটোপাস, তাহলে এই পর্যন্ত আমরা সকল বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। খুব ভালো করে বুঝিও, আমরা বেসিক ক্লাস এ টু জেড কমপ্লিট করব। 2 নম্বর স্টেপে গিয়ে আমরা ফুল এ টু জেড টেস্ট পেপার সলভ করব। হ্যাঁ, টেস্ট পেপার সলভ করব। এরপরের যেটা স্টেপ সেটা হচ্ছে এরপরে আমরা হাত দেব হচ্ছে মানে মেজর কলেজগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করব। এরপরের স্টেপে আমাদের থাকতেছে খুবই ইম্পর্টেন্ট স্টেপ ভাই, এইচএসসি তে থাকা অবস্থা, এইচএসসি 21 ব্যাচ, তোমাকে আমি ধরে ধরে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট সহ তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলোর সকল প্রশ্ন আমি সলভ করাই দিব এইচএসসি তে থাকতেই। এবং তোমার রেগুলার থাকবে হচ্ছে পরীক্ষা। তার মানে আমাদের এই কোর্সে কি কি থাকতেছে দেখো, তোমার যদি কোনো কিছু পড়া নাও হয় তাও কোনো সমস্যা নেই। আমাদের প্রথমে থাকতেছে হচ্ছে বেসিক ক্লাস, খুব ভালো করে বুঝিও, এ টু জেড বেসিক ক্লাস, তারপরে টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংক সলভ, প্লাস পরীক্ষা, এই ফুল প্যাকেজ রিভিশন প্রোগ্রাম। তোমরা চাইলে এই এইচএসসি 21 ব্যাচের জন্য এই রিভিশন ব্যাচ চলতেছে, তোমরা চাইলে এই ব্যাচে জয়েন করতে পারো যদি চাও আর কি। আর যদি মনে হয় যে হচ্ছে আমি এটা জয়েন করতে চাই, তাহলে ক্লাসের শেষে তোমরা আমাকে নক দিও, তাহলেই হবে। যে এই একদম সহজ কথায় একাডেমিক প্লাস অ্যাডমিশন প্রো প্যাকেজ, কম্বাইন্ড প্যাকেজ, যে এভাবে আমরা এই কয় মাস, আমাদের 4 মাস 4.5 মাস যে সময় আছে এর মধ্যে, বা 5 মাস, আমরা যখনই পরীক্ষা হয়, জুলাইয়ে পরীক্ষা হোক বা আগস্টে পরীক্ষা হোক, এই সময়ের মধ্যে আমি তোমাকে এ টু জেড প্রত্যেকটা জিনিস কমপ্লিট করাই দেবো। এটা। আর এইচএসসি 20 ব্যাচের আছে কারা কারা? এইচএসসি 2020, এইচএসসি 2020 জন্য আমরা অনেকে দেখা গেছে অনেক জায়গায় গেছি। এবার ভাই গুচ্ছ পরীক্ষা কিন্তু তোমাদের জন্য একটা ভাইটাল জিনিস, কারণ গুচ্ছতে সায়েন্সের জন্য প্রায় 12,000 সিট ভাইয়া, 12,000 সিট, 12,000। দেখো ভাইয়া, এই জায়গায় গুচ্ছ বা গুচ্ছর জন্য তোমাদের সবার একটা প্রিপারেশন রাখা দরকার। আমি গুচ্ছ, সমন্বিত কৃষি, এই দুইটা মিলে তোমাদের প্রায় 20,000-এর মতো সিট ভাইয়া সায়েন্সের স্টুডেন্টদের জন্য। গুচ্ছ, সমন্বিত কৃষি, তারপরে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই যেগুলাতে শুধুমাত্র এমসিকিউ আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটা স্পেশাল ব্যাচ রান করতেছি। স্পেশাল ব্যাচ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই স্পেশাল ব্যাচে যারা জয়েন করবে, তুমি তো দেখতেছো, তোমরা 2 দিন 3 দিন ধরে যারা ক্লাস করতেছো, তারা দেখতেছো যে আগে এই টপিকগুলো তোমার কাছে কতটুকু জটিল ছিল, এখন তোমার কাছে কি জটিল লাগে না সহজ লাগে? তো একদম প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে সহজে আমি তোমাকে শেখাই দেবো। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইয়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করার জন্য কিন্তু সব পারার দরকার নাই ভাইয়া। সব পড়তে গেলে তোমার আমও হারাবে, সালাও হারাবে। আমি তোমাকে বলতেছি যে 30% সিলেবাস কভার করে ভর্তি পরীক্ষায় 90% প্রশ্ন কমন ফেলানো সম্ভব। এটা আমি আমার এক্সপেরিয়েন্স দিয়ে বলতেছি। আজকে এই 10 বছর 11 বছরের অভিজ্ঞতা তোমার কাছে আমি ব্যয় করব। আমি তোমাকে 30% সিলেবাস পড়াবো, ইনশাআল্লাহ 90% সিলেবাস তোমার কমন পড়বে। পড়াবো আরো বেশি, কিন্তু বলে দেবো যে এই পর্যন্ত পড়লেই হবে, এইগুলাই ভর্তি পরীক্ষায় আসবে। তো এই গুচ্ছ স্পেশাল ব্যাচে ইনশাআল্লাহ 90% প্লাস শিক্ষার্থী, যদি যারা আমার কথা শুনবে তারা সবাই চান্স পাবে। তো এরকম একটা চ্যালেঞ্জিং ব্যাচ আছে, গুচ্ছ স্পেশাল ব্যাচ, একদম মিনিমাম ফি। তোমরা চাইলে সেই ব্যাচটাতে জয়েন করতে পারো, যে একদম মিনিমাম একটা ফিতে ফিজিক্স ম্যাথ দুইটা করতে পারবে। আর যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং আছে বা ঢাকা ইউনিভার্সিটি যাদের টার্গেট করে পড়তেছে, তাদের জন্য স্পেশাল ব্যাচ আছে। যে যদি মনে হয় যে এভাবে তো ভাইয়া ক্লাস করাচ্ছে, তারপর আমি একটু পার্সোনালি পড়ি, প্রত্যেকটা জিনিস সহজে শিখি, প্রত্যেকটা টপিক শিখি, তোমরা জয়েন করতে পারো। আর আমরা অ্যাডমিশন ব্যাচের ভর্তি অ্যাজ সুন অ্যাজ পসিবল অফ করে দেবো, কারণ সিলেবাস তো শেষ করতে হবে, তোমাকে আজকালকের ভেতরেই জয়েন করতে হবে। দেরি করলে আস্তে আস্তে তোমরা কিন্তু পিছিয়ে পড়ে যাবে। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন করতে পারো। যে জাহাঙ্গীরনগর টার্গেট হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট হোক, কৃষি বিশ্ববিদ্যালয়, সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভাইয়া, তারপরে হচ্ছে এই যে 19টা বিশ্ববিদ্যালয়,
সবগুলা কিন্তু এখানে, যে যদি টার্গেট করে পড়াশোনা শুরু করো, এমসিকিউ টার্গেট করে আগাও, তাহলে চলে আসতে পারো। যে এতদিন মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমার একটা বিকল্প অপশন থাকা দরকার। তো বিকল্প অপশনের জন্য তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো। আমি বললাম ইনশাল্লাহ তুমি শুধুমাত্র আমার সাথে সাথে থাকবা, হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমার সাথে সাথে থাকবা। ইনশাল্লাহ আমি 30% সিলেবাস তোমাকে কভার করে দেবো, সেখান থেকে 90% কোশ্চেন আসবে। তো এই জায়গায় তোমার স্পেশাল এই গুচ্ছ স্পেশাল ব্যাচের জন্য ফি একদম মিনিমাম একটা ফি। টোটাল ফিজিক্সের জন্য কোর্স ফি হলো 2000 টাকা মাত্র। টোটাল ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবই কমপ্লিট করাই দেবো, সব কমপ্লিট করাই দেবো। ফি ওনলি 2000 টাকা, মাত্র 2000 টাকা। তবে এই যে আমি 5 তারিখ পর্যন্ত একটা অফার দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে তোমরা রেগুলার লাইভ ক্লাস করতেছো, অনেকে হয়তো জানতেছো না, আমাদের কিন্তু গুচ্ছ স্পেশাল ব্যাচটা অলরেডি রানিং, 2টা বা সম্ভবত 3টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা এখনই জয়েন করে ফেলে দাও। কালকের মধ্যে যদি ভর্তি হয়ে যাও তাহলে তুমি 1500 টাকাতে ভর্তি হতে পারবে কালকে। মানে আমাদের কালকে বা 5 তারিখ পর্যন্ত মনে হয় অফার আছে, যথাসম্ভব আমার গ্রুপে দেওয়া আছে, যে হচ্ছে এই জায়গায় তোমরা জয়েন করতে পারো। ফুল ফিজিক্স 1500 টাকা, ম্যাথ 1500, এটা যথাসম্ভব কালকে পর্যন্ত অফার আছে। তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করো। যারা জয়েন করবে আমি তাদের দায়িত্ব নেব। সহজ কথায়, তুমি একটা জিনিস হয়তো ভর্তি পরীক্ষায় তোমাকে অল্প সময়ের মধ্যে উত্তর করতে হবে, তোমাকে সময় বাঁচানো শিখতে হবে। তুমি হয়তো শিখছো, কিন্তু তোমার যদি মনে হয় তুমি আমার 2টা ক্লাস করছো 3টা ক্লাস করছো, সেম টপিক গুলো তুমি যদি আগে একটু বড় করে করো, একটু জটিল করে করো, এখানে এসে যদি মনে হয় যে ভাইয়া একটু সহজ করে করাইছে, তোমার জন্য এটা দরকার। কারণ টাইম ইজ ইম্পর্টেন্ট ভাইয়া। ভর্তি পরীক্ষায় A+ পাওয়াটা ইম্পর্টেন্ট না, তোমাকে সবার সাথে এগিয়ে রাখতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট। তুমি যত আগায় যাবা তোমার সাবজেক্ট তত ভালো হবে, তোমার মেরিট পজিশন তত ভালো হবে, তোমার সম্মান তত বাড়বে ভাইয়া। তো তুমি যদি কোথাও গিয়ে 2 নম্বর বেশি পাও, তোমার সাবজেক্টটা যদি সাইকোলজির চাইতে জায়গায় গিয়ে যদি ফার্মেসি হয়, খারাপ কিন্তু কিছু নাই। আর তুমি ভর্তি পরীক্ষায় ভালো একটা সাবজেক্টে পড়া, তার মানে তোমার 12 বছরের স্বপ্ন কিন্তু পূরণ হলো। আর ভর্তি পরীক্ষায় ব্যর্থ মানে তোমার 12 বছরের স্বপ্ন ব্যর্থ। তোমার বাবা মার মানে দেখা গেছে তোমাকে নিজের ড্রিমটা দেখতেছে, তারা যে তোমার পেছনে এত কষ্ট করতেছে, সব ব্যর্থ হয়ে যাচ্ছে। এবং আমরা তোমাদের এই আবেগগুলোকে শ্রদ্ধা করি। আর এইচএসসি 21 যারা আছো, সহজ কথায় এখন থেকে অনেকে বলে যে এই জায়গায় আমি দেখাবো ইনশাল্লাহ, তুমি যদি রেগুলার আমার ক্লাস করো, এইচএসসি 21 রেগুলার যদি ক্লাস করো, ইনশাল্লাহ এইচএসসি তে তো একটা ভালো রেজাল্ট হবেই, এবং ভর্তি পরীক্ষায় তুমি ইনশাল্লাহ কোপায় দিতে পারবা। কারণ প্রত্যেকটা জিনিস যখন তুমি এভাবে শিখবে, তখন তোমার জন্য আনসার করাটা কি হয়ে যাবে, অনেক 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 বেশি সহজ হয়ে যাবে, অনেক বেশি সহজ হয়ে যাবে ভাই। আচ্ছা, আমরা লাস্ট কি আরেকটা টপিক পড়বো না নেক্সট ক্লাসে পড়বো, কোনটা বলো? হ্যাঁ, আমরা কি টপিক আরেকটা পড়বো না নেক্সট ক্লাসে পড়বো? পড়বো কি বলো, পড়ি? দেখো, আমরা একটু গোল্লা মারা শিখি। এই জায়গায় এই অঙ্কগুলা সবাই টাইপ 2 তে যাও, টাইপ 2 তে যাও। এই টাইপ 2 এর অঙ্কগুলা দেখে আমরা অনেক ভয় পাই। হ্যাঁ, টাইপ 2 এর এই যে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এগুলো আমরা অনেক ভয় পাই অনেকেই। অনেকে হয়তো ডি ইউনিট প্রিপারেশন নিচ্ছ, অনেকে মেডিকেলের পাশাপাশি অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তারাও চাইলে কিন্তু গুচ্ছা আসতে পারো। তাহলে একদম মারমার কাট উপায়ে প্রত্যেকটা অঙ্ক তুমি সলভ করা শিখবে, টেকনিক্যালি সলভ করা শিখবে, তুমি সময় বাঁচানো শিখবে ভাইয়া। মেডিকেলের পাশাপাশি যে তোমার বিকল্প অপশন রাখতে চাচ্ছ, তাহলে দেখা গেছে যে হচ্ছে টেনশন নেওয়ার দরকার নাই, এটা তোমাকে কোনো হেডেক দেবে না। তুমি ইজিলি প্রতিদিন মিনিমাম একটা সময় দিয়ে এই পড়াগুলো কভার করতে পারবে। দেখো, এখানে বলছে একটা শ্রেণীর এই যখনই ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বাংলা খেলে, হ্যাঁ বাংলা পারে, ইংরেজি পারে আসবে, তখন এরকম তুমি একটা বক্স দিবা, এরকম তুমি একটা বক্স দিবা।
তারপরে কি কি খেলে দেখো বলছে, এখানে বলছে 40 জন ছাত্রের ভিতর, 40 জন, সবার কাছে শীট আছে তো ভাইয়া? এই শীট নাই কার কার কাছে? শীট নাই কার কার কাছে ভাইয়া? এখন এখানে বলছে যে 40 জন ছাত্রের মধ্যে 20 জন ফুটবল, 20 জন ফুটবল আর তোমার 25 জন ক্রিকেট, 25 জন ক্রিকেট আর হচ্ছে 10 জন উভয় খেলা খেলে, 10 জন উভয় খেলা খেলে। তাহলে খেয়াল করো, যে কয়টা, যেটা ফুটবলের জন্য একটা গোল্লা আর ক্রিকেটের জন্য একটা গোল্লা, তাহলে এই ফুটবলের গোল্লায় আছে হচ্ছে তোমার 20 জন আর ক্রিকেটের গোল্লায় আছে হলো 25 জন আর টোটাল মানুষ হলো তোমার 40 জন। খুব ভালো করে বুঝিয়ে, টোটাল হলো 40 জন। এবং এই দুটা কি, এই দুটা হলো উভয় খেলাই খেলে, তাহলে এইটা হচ্ছে আমাদের উভয় খেলাই খেলে। তাহলে বলো তো দেখি, এই উভয় খেলা খেলে কয়জন? 10 জন। তাহলে এই অংশটা হলো 10, তাহলে এই অংশটা হচ্ছে 10। খুব ভালো করে বুঝিও, তাহলে এই অংশটা, এটা হচ্ছে আমাদের 10। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে এ পাশের, খেয়াল করো যে এই অংশটা, তাহলে এই লাল অংশটা কি হবে বলো তো দেখি? এই পুরোটা হলো, পুরো নীলটা হলো ফুটবল খেলে, তাহলে এই লাল অংশটাকে আমরা কি বলবো? এই লাল অংশটাকে আমরা কি বলবো? তাহলে এরা কি শুধু ফুটবল খেলে? তাহলে লাল অংশটা হলো শুধু ফুটবল খেলে। তাহলে বলো তো দেখি, শুধু ফুটবল খেলে কয়জন? এভরিবডি। ভাইয়া শীট নাই কেন? গ্রুপে শীট দেয়া আছে, তোমরা প্রত্যেকদিন ডাউনলোড করে নিবা। তাহলে শীট ডাউনলোড করে তুমি যদি প্রিন্ট না করে নাও তাহলে কেমন হবে? তাই আমাকে এখানে বলো, ফুটবল খেলে হলো 20 জন, এর মধ্যে 10 জন তো উভয় খেলা খেলে, এরা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে। তাহলে এই পাশের অংশটা কি খেলে? শুধু ফুটবল খেলে। তাহলে শুধু ফুটবল খেলে 20 মাইনাস 10, কারণ পুরোটা হলো 20, এইটুকু হলো 10, তাহলে 20 মাইনাস 10 ইকুয়াল টু হলো 10। তাহলে শুধু ফুটবল খেলে এরকম হলো 10 জন। এখন আমার পরের প্রশ্ন, এই জায়গায় এই পাশের অংশটা দেখো, এই পাশের লাল অংশটা তাহলে কি হবে? এই পাশের লাল অংশটা, এই পুরো গোল্লা কি খেলে? পুরো গোল্লা কি খেলে? পুরো গোল্লা ক্রিকেট খেলে। তাহলে এই পাশের লাল অংশটাকে আমরা কি বলবো? এরা শুধু কি খেলে বলো? এই পাশের লাল অংশ শুধু কি খেলে? তাহলে এ পাশের লাল অংশ শুধু ক্রিকেট খেলে। তাহলে আমাকে বলো তো দেখি, শুধু ক্রিকেট খেলে কয়জন? সবাই আনসার দাও, শুধু ক্রিকেট খেলে কয়জন? ক্রিকেট না, কিন্তু এটা শুধু ক্রিকেট, ওয়ানলি ক্রিকেট। ক্রিকেট তো হলো টোটালটা, টোটাল তো ক্রিকেট খেলে 25 জন, কিন্তু এই পাশের অংশটা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে। তাহলে এই পাশের অংশ শুধু ক্রিকেট খেলে, তাহলে শুধু ক্রিকেট খেলে কয়জন? তাহলে শুধু ক্রিকেট খেলে হলো 15 জন। তাহলে শুধু ক্রিকেট খেলে হলো 15 জন। তাহলে এবার আমরা বের করব খেলে কয়জন? খেলে কয়জন? তাহলে খেলে এরকম হলো, এই পাশের লাল 10 যোগ এই নীলও 10 যোগ এই পাশের লালটা কত? 15। তাহলে খেলে হলো 10 10 20 আর 15 হলো 35 জন। তাহলে একটা খেলা খেলুক, দুইটা খেলা খেলুক, তাহলে এরকম খেলে এরকম মানুষের সংখ্যা কতজন ভাইয়া বলো? তাহলে এরকম মানুষের সংখ্যা হলো 35 জন। তাহলে এই যে এই দুইটা গোল্লা মিলে হলো টোটাল 35। এই দুইটা গোল্লা মিলে কত বলো? 35। তাহলে টোটাল গোল্লা মিলে 35। তাহলে আমি যদি বলি খেলে না কয়জন, সবাই যে খেলে না এরকম শিখকে এরকম হবে কয়জন? খেলে না এরকম হবে কয়জন? টোটাল কয়জন ছিল? 40 জন। তাহলে খেলে না এরকম শিক্ষার্থী হবে কয়জন? খেলে না এরকম শিক্ষার্থী হবে 40 মাইনাস 35 ইকুয়াল টু হলো 5 জন। তার মানে 5 জন হলো আকাইম্মা, এরা কোনো খেলাই খেলে না। তাহলে 5 জন হলো কোনো খেলাই খেলে না, যে এরা কোনো খেলাই খেলে না, না খেলে ফুটবল, না খেলে ক্রিকেট, তাহলে এরা কোনো খেলাই খেলে না। তাহলে
আমি যদি বলতাম যে কোনো খেলা না খেলার সম্ভাবনা, কোনো খেলা না খেলার সম্ভাবনা, দেখো তোমরা আগে কত কত সূত্র অ্যাপ্লাই করে করতাম। কোনো খেলায় না খেলার সম্ভাবনা, সম্ভাবনা বের করার সূত্রটা একটাই, যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়, যার নির্ণয় ডিভাইডেড বাই যেখানে নির্ণয়। তাহলে কোনো খেলায় না খেলার সম্ভাবনা কত? তাহলে কোনো খেলায় খেলে না এরকম হলো 5 জন। কোথায় নির্ণয় করতেছো? 40 জন শিক্ষার্থীর মধ্যে। তাহলে 40 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে নির্ণয় করতেছে হলো 40 জনের মধ্যে। তাহলে কোনো খেলায় না খেলার সম্ভাবনা হবে 5 ডিভাইডেড বাই 40। তাহলে কোনো খেলায় না খেলার সম্ভাবনা 5 ডিভাইডেড বাই 40। তাহলে আমি যদি বলি যে হচ্ছে শুধু একটি খেলা খেলার সম্ভাবনা, শুধু কালো কালিতে লিখি, শুধু একটি খেলা খেলতে পারার সম্ভাবনা, শুধু একটি খেলা খেলতে পারার সম্ভাবনা। তাহলে শুধু একটি খেলা খেলতে পারার সম্ভাবনা মানে কি? তাকে দুইটা খেলা পারা যাবে না, সে দুইটা খেলতে পারবে না, সে ফুটবল ক্রিকেট দুইটাই পারবে না। হয় শুধু সে ফুটবল খেলতে পারবে, না হলে শুধু সে ক্রিকেট খেলতে পারবে। শুধু সে হয় ফুটবল খেলতে পারবে, না হলে শুধু ক্রিকেট খেলতে পারবে। তাহলে শুধু ফুটবল খেলতে পারে বা শুধু ক্রিকেট খেলতে পারে এরকম শিক্ষার্থী কয়জন? যে শুধু ফুটবল খেলে এরকম কয়জন? 10 জন। শুধু ক্রিকেট খেলে এরকম কয়জন? 15 জন। শুধু ফুটবল খেলে এরকম 10 জন, শুধু ক্রিকেট খেলে এরকম 15 জন। তাহলে জাস্ট একটা খেলা খেলতে পারে এরকম শিক্ষার্থী কয়জন বলো? তাহলে জাস্ট একটা খেলা খেলতে পারে এরকম শিক্ষার্থী কয়জন? 25 জন, তাই না? 25 জন। তাহলে শুধু একটি খেলা খেলতে পারার সম্ভাবনা কত হবে? শুধু একটি খেলা খেলতে পারার সম্ভাবনা হবে 25 ডিভাইডেড বাই 40। তাহলে শুধু একটি খেলা খেলতে পারার সম্ভাবনা হবে 25 ডিভাইডেড বাই 40। এরপরে প্রশ্নটা দেখো, খুব ভালো করে বোঝো যে 25 ডিভাইডেড বাই 40। আমি যদি বলি যে ফুটবল খেলে এই শর্তে ক্রিকেট খেলার সম্ভাবনা, এই অঙ্কগুলো যারা আগে করছো, ফুটবল খেলে এই শর্তে, এটার নাম ছিল শর্তাধীন সম্ভাবনা, সেগুলোর জন্য আবার স্পেশাল সূত্র ছিল। ফুটবল খেলে এই শর্তে ক্রিকেট খেলার সম্ভাবনা, ক্রিকেট খেলার সম্ভাবনা, খেলার সম্ভাবনা, ফুটবল খেলে এই শর্তে ক্রিকেট খেলার সম্ভাবনা। ভাইয়া এবার কিন্তু তোমাকে তাদেরকেই নিতে হবে যারা ফুটবল খেলে। তাহলে এবার কি তুমি পুরো 40 জন নিয়ে কাজ করবা, না শুধুমাত্র যারা ফুটবল খেলে তাকে নিয়ে কাজ করবা? আমাকে একটু বলো, এবার কি আমরা সবাইকে নিয়ে চিন্তা করবো? আমাকে তো বলেই দিছে যে ফুটবল খেলে এই শর্তে ক্রিকেট খেলার সম্ভাবনা, তার মানে তুমি তাদেরকেই নিতে পারবা যারা ফুটবল খেলে। তাহলে এবার কিন্তু আমার সবাইকে নেওয়ার কাজ নাই। তাহলে এবার শুধুমাত্র আমি কাদেরকে নিয়ে কাজ করব বলো? তাহলে এবার আমি শুধুমাত্র কাকে নিয়ে কাজ করব বলো? যারা শুধু কি খেলে? যারা শুধু ফুটবল খেলে, যারা শুধু ফুটবল খেলে। তাহলে ফুটবল খেলে এরকম আছে কয়জন? ফুটবল খেলে এরকম হলো 20 জন। ফুটবল খেলে হলো 20 জন। তাহলে এই ফুটবল খেলে যারা, তাদের মধ্যে ক্রিকেট খেলে কয়জন? ফুটবল খেলে যে 20 জন তার মধ্যে ক্রিকেট খেলে কয়জন? 10 জন। ফুটবল খেলে যে 20 জন তাদের মধ্যে ক্রিকেট খেলে কয়জন? 10 জন। তাহলে সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে 10 ডিভাইডেড বাই, আমার তো সবাইকে নেওয়ার দরকার নাই, আমাকে বলেই দিয়েছে যারা ফুটবল খেলে। তাহলে ফুটবল খেলে এরকম কয়জন আছে? 20 জন। তাহলে आंसर কত হবে? 10 ডিভাইডেড বাই 20। 10 ডিভাইডেড বাই 20। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে আমি যদি বলি, প্রশ্নটা যদি এরকম হইতো, ক্রিকেট খেলে এই শর্তে ফুটবল খেলার সম্ভাবনা, ক্রিকেট খেলে এই শর্তে, এই শর্তে ফুটবল খেলার সম্ভাবনা, ক্রিকেট খেলে এই শর্তে ফুটবল খেলার সম্ভাবনা। তাহলে কত হবে বলো? ক্রিকেট খেলে এই শর্তে ফুটবল খেলার সম্ভাবনা। তাহলে এবার কি আমি সবাইকে নিয়ে চিন্তা করব, না শুধুমাত্র যারা ক্রিকেট খেলে তাদেরকে নিয়ে চিন্তা করব? কথা বলো, সবাইকে নিয়ে চিন্তা করব না শুধুমাত্র যারা ক্রিকেট খেলে তাদেরকে নিয়ে চিন্তা করব? তাহলে এবার আমি চিন্তা করব শুধুমাত্র যারা ক্রিকেট খেলে। তাহলে ক্রিকেট খেলে যারা, তাদের মধ্যে ফুটবল খেলে কয়জন? তাহলে এখানে আমি নির্ণয় করতেছি হলো শুধুমাত্র যারা ক্রিকেট খেলে, অর্থাৎ 25 জন। তাহলে আমাকে একটু বলো তো দেখি, তাহলে এই জায়গায় ক্রিকেট খেলে এই শর্তে ফুটবল খেলার সম্ভাবনা কত হবে? তাহলে যারা ক্রিকেট খেলে এর মধ্যে ফুটবল খেলে কতজন?
হ্যাঁ, জুম প্লাস ফেসবুক লাইভ দুটাই একসাথে হবে। জুমে ক্লাস হবে, এইচএসসি 20 এর ক্লাসও জুমে, এইচএসসি 21 এর ক্লাসও জুমে। ভাইয়া এবার কি, এবার তো তোমার সবাইকে নেওয়ার দরকার নেই, এবার তুমি নিবা শুধুমাত্র যারা ক্রিকেট খেলে, কারণ যারা ক্রিকেট খেলে না তারা কিন্তু এই দলের মধ্যে পড়েই না। তোমাকে বলছে যে ক্রিকেট খেলে এই শর্তে ফুটবল খেলার সম্ভাবনা, তার মানে তুমি তাদেরকে নিতে পারবে যারা ক্রিকেট খেলে। তাহলে ক্রিকেট খেলে এরকম আছে কয়জন? ক্রিকেট খেলে এরকম আছে 25 জন। তাহলে এই 25 জনের মধ্যে ফুটবল খেলে কয়জন? এই 25 জনের মধ্যে ফুটবল খেলে কয়জন? এই 25 জনের মধ্যে ফুটবল খেলে কয়জন? হ্যাঁ, এই 25 জনের মধ্যে ফুটবল খেলে হলো 10 জন। তাহলে সম্ভাবনা কত হবে? সবাই আনসার দাও, সম্ভাবনা কত হবে? তাহলে সম্ভাবনা কত হবে ভাইয়া বলো? যে ক্রিকেট খেলের মধ্যে ফুটবল খেলে কয়জন, মানে ক্রিকেট খেলে যাবে তার মধ্যে ফুটবল খেলে হলো 10 জন। তাহলে তাহলে সম্ভাবনা হবে 10 ডিভাইডেড বাই, এই যে ক্রিকেট খেলার মধ্যে নির্ণয় করতেছি, সম্ভাবনা নির্ণয় করতেছি যারা ফুটবল খেলে। ক্রিকেট খেলার মধ্যে ফুটবল খেলতে পারে কয়জন? 10 জন। তাহলে 10 ডিভাইডেড বাই 25। তো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? প্রত্যেকটা টপিক এ টু জেড একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে প্রত্যেকটা টপিক একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা। ভাই আমার কথা হচ্ছে তুমি হতাশ হবে না, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তোমাকে পারতেই হবে। তোমাকে তোমার বাবার স্বপ্ন, তোমার মায়ের স্বপ্ন, তোমার নিজের স্বপ্ন পূরণ করতেই হবে ভাইয়া। একটা নাম্বার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা নাম্বার খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি মনে হয় যে না আমার প্রত্যেকটা জিনিস সহজে শেখা দরকার, ইজিলি শেখা দরকার, আমাকে অন্যের তুলনায় এগিয়ে যেতে হবে, অতএব তাহলে 7-5 ভাবার দরকার নেই। আর তুমি যখন আমার কাছে আসবে আমি তোমাকে বলতেছি তোমার রেসপন্সিবিলিটি আমার। আমি যদি ফ্রিতে এত সার্ভিস দিতে পারি তাহলে এই জায়গায় যখন তুমি আমার একদম কন্টিনিউয়াস দায়িত্বে চলে আসবে, পড়া গোছায় দেওয়ার যখন দায়িত্ব আমার হাতে চলে আসবে, তখন তুমি এর চাইতে শত শত গুণে বেটার সার্ভিস পাবা। তো তোমাকে যে কাজটা করতে হবে অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটা এখন শেষ করে নোট করে জমা দেবে। কে কে বলো যে নোট জমা দেব, এই চ্যালেঞ্জ কে কে নিতে চাচ্ছ? যে এখানে তোমাদের অবশ্যই কিন্তু নোট জমা দিতে হবে। আমার টিম মেম্বারের কয়েকজন নাই, এই কারণে যারা নোট জমা দেবে তাদেরকে নিয়ে আমি একটা স্পেশাল মেসেঞ্জার গ্রুপ করব, সেখানে তাদেরকে প্রিমিয়াম সার্ভিস দেওয়া হবে। যারা নোট জমা দেবে শুধুমাত্র তাদেরকে নিয়ে, কিন্তু আমি এখন ইদানিং এটা করতে পারতেছি না, কারণ আমার টিম মেম্বার তোমরা সবাই জানো যে পলাশ ভাইয়া নাই, একটু ও বাসায় গেছে, আসলেই আমরা এই কাজটা করা শুরু করব। সুতরাং নোট জমা না দিলে কিন্তু তোমরা অনেক অনেক কিছু মিস করবে। আর যদি মনে করো যে না ইজিলি আমি সবকিছু শিখতে চাই, এগিয়ে থাকতে চাই, বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই, নিজের স্বপ্ন পূরণ করতে চাই, নিজে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, তাহলে তুমি চলে আসতে পারো। আমি আমার জায়গা থেকে তোমার স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমাদের এই স্পেশাল ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে স্পেশাল শীট থাকবে ইনশাল্লাহ। ওই শীটের বাইরে পারতপক্ষে কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। তাহলে আগামীকাল আবার ইনশাল্লাহ দেখা হবে রাত 11টায়। তার আগে তোমরা অবশ্যই এই টপিকের উপর পরীক্ষা দেবে 10টায়, এবং সবাই অবশ্যই অবশ্যই এখনই নোট সাবমিট করে গ্রুপে জমা দেবে। সবাই অবশ্যই গ্রুপে নোট সাবমিট করবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।